সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন 2024-এর একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। এরপরেই কিন্তু নতুন বছর 2025 এবং দেখবেন দিন যত এগোচ্ছে, দিন সঙ্গে সঙ্গে মাস উভয়েরই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সময়ের অগ্রগতিতে এগিয়েই চলেছি। অর্থাৎ দিন যায় মাস যায়, সঙ্গে সঙ্গে নতুন বছরও ঘুরে আবার নতুন বছর আসে এবং এই বছরগুলোতে যত পরিবর্তন হয় আমরাও আমাদের নিজেদেরকে সার্বিকভাবে আরও পরিবর্তনশীল এবং আমাদেরকে নিজেদের সার্বিকভাবে আরও নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা সার্বিকভাবে করার চেষ্টা করতে থাকি। সেই জন্য দেখবেন আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা কিন্তু চেষ্টা থাকে প্রত্যেকেরই যে আমাদের ইনকামকে ইনক্রিজ করার, অর্থাৎ বাড়ানোর, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেটার কিভাবে নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করা যায় এবং বেটারমেন্ট করা যায় সেই দিকে লক্ষ্য রাখি। দেখুন আজকের যে আমার এই অনুষ্ঠান মূলত যারা বিশেষ করে তাদের বিজনেসকে ডেভেলপমেন্ট করতে চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে নতুন বছর, এই নতুন বছরে যারা চাইছেন যে নতুন করে নতুন আঙ্গিকে নতুন বিজনেসকে একটা প্রপার প্ল্যান করে এক্সিকিউট করবার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ বিজনেস ওরিয়েন্টেড আজকের এই প্রোগ্রাম। যদি কেউ মিস করে যান আজকের অনুষ্ঠান খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এবং যদি কেউ মিস করে যান তারা অবশ্যই ইউটিউবে গিয়ে বা ফেসবুকে সার্চ করে দেখে নেবেন। দেখুন প্রতিটা অনুষ্ঠানের মাধ্যমেই আপনাদের কাছে সঠিক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করার একটা চেষ্টা সবসময় থাকে এবং প্রতিটা অনুষ্ঠানের শেষেই আপনাদের কাছে প্রতিটা অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছু না কিছু উপকার কিন্তু পান। আজও ঠিক একই কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন এবং এই সৌভাগ্য দর্পণের অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য এবং আপনাদের যাতে ইম্প্রুভাইজেশন আরো দ্রুত হয় সেটার দিকে লক্ষ্য রাখা। সেই জন্য ভালো করে শুনবেন এবং এর সঙ্গে তীর্থব্রত অনুষ্ঠান আরো অনেকে খুব মন দিয়ে মনোযোগ সহকারে দেখে, তার কারণ সেই অনুষ্ঠান নিয়ে পরবর্তীকালে যাতে সমালোচনা করা যায়, যাতে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, এই বিষয়ে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই বা কিছু ক্ষেত্রে দেখবেন অনেক কিছু কপি পেস্ট হয়ে যাচ্ছে। যেমন ধরুন ধনলক্ষ্মী প্রদীপ, প্রয়োগ বিয়োগ কপি পেস্ট হয়ে যাচ্ছে। তিনি আবার দায়িত্ব নিয়ে সকলকে পরামর্শ দিচ্ছেন তীর্থে তীর্থে না ঘুরতে, ব্রত পালন না করতে, আবার নিজেই ব্রত পালন কি করে চলছে। না, বিষয়টা কিরকম অদ্ভুত দেখুন। মনে হয় যে ভগবান কোথায় কোথায় এটা। রিয়েলিটি ইজ টোটালি এজ এ কমপ্লিকেশন, যে বিষয় রয়েছে সেই বিষয় থেকে সম্পূর্ণরূপে নিজেই তার দ্বৈততা প্রকাশ করছে, অথচ তার ঐকান্তিকতা অন্যদিকে চলে যাচ্ছে। জায়গাটা বোঝার থাকে। দেখুন আমাদের বিষয় যেটা আলোচনার আজকে ছিল, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিজনেস ওরিয়েন্টেশন। যে কোনো ধরনের ব্যবসার তার ডেভেলপমেন্ট বলুন এবং তাকে এক্সিকিউট করতে বলুন, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই কিন্তু একটা প্রপার প্ল্যানিং এর দরকার হয়। একটা প্রপার প্ল্যান যদি সঠিক পরিকল্পনা থাকে এবং তার প্রত্যেকটা বিজনেসে একটা প্রত্যেকটা স্টেজ থাকে এবং সেই স্টেজ অনুযায়ী, স্তর অনুযায়ী যদি আমরা তাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু সফলতা আসে। অনেক ক্ষেত্রেই দেখবে বিজনেসটা ভালো চলতো কিন্তু বর্তমান সময় তা কিন্তু এক্সিকিউট করতে পারছে না। তার কারণ একটা প্ল্যানিং এর অভাব এবং বর্তমান যে সময়, সেই সময়ের সঙ্গে হয়তো আপনার যে বিজনেস, সেই ওরিয়েন্টেশনের জায়গাটা কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে। তাই এই বিজনেস যারা করছেন বা যারা নতুন করে একটা প্ল্যানিং করে বিজনেস করতে যাচ্ছেন, ফার্স্ট অফ স্টেপ আমি বলবো, আপনি যে বিষয়ে ব্যবসা করতে যাচ্ছেন, বিশেষ করে যারা প্রথম এক্সিকিউশন করবেন বিজনেসকে, আপনি যে বিষয়ে ব্যবসা করতে চাইছেন সেই বিষয়টাকে বা যে গুডস নিয়ে, যে পদার্থ নিয়ে বা যে পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন অথবা সার্ভিস প্রোভাইড করবেন, অর্থাৎ সেবা প্রদান করবেন, সেই বিষয়ে আপনার জন্মছক অনুযায়ী, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী, নিউমেরোলজিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যালি সেই ব্যবসা কি আপনার জন্য কি শ্রেয়, বা আপনার জন্য আলটিমেটলি কোন সেক্টরটা এক্স্যাক্টলি আপনার জন্য, কোন সেক্টরটাতে গেলে আপনার ফ্লারিশমেন্ট হবে, আপনার ব্যবসার ফ্লারিশমেন্ট হবে, আপনার পরিবারের ফ্লারিশমেন্ট হবে, অর্থাৎ আপনার ব্যবসার উন্নতি মানে আপনার উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক ক্ষেত্রেও কিন্তু উন্নতি লাভ করবেন এবং আপনি ফাইন্যান্সিয়ালি গ্রোথ করবেন, আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবেন। দেখুন সামাজিক প্রতিষ্ঠা অনুযায়ী কিন্তু আমরা দেখতে গেলে অর্থই কিন্তু আমাদের কাছে মূল উৎস। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ব্যবসাকে যদি সফলতায় আনতে হয়,
ফার্স্ট ওরিয়েন্টেশন আমাদের দেখতে হয় আমাদের জন্মছক অনুযায়ী এবং নিউমেরোলজিক আমাদের যে ডেট অফ বার্থ সেটা অনুযায়ী অ্যাকচুয়ালি কোন ধরনের ব্যবসা আমাদের ক্ষেত্রে সুটেবল, বা আমার জন্মছক অনুযায়ী কোন ব্যবসা উপযোগী। যে ব্যবসা আমার জন্য উপযোগী হবে সেই ব্যবসাকেই কিন্তু আমরা আমাদের যদি এক্সিকিউট করতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবে। দেখুন, এটা গেল আমাদের কাছে ফার্স্ট স্টেপ, অর্থাৎ প্রথম পদক্ষেপ, যা আমরা প্রথমে একটা নির্বাচন করলাম যে আমাদের অ্যাকচুয়ালি কোন সেক্টরে গেলে বা কোন ধরনের ব্যবসা করলে আমরা সেখান থেকে সফলতা পেতে পারি। নেক্সট আমাদের ক্যাটাগরিতে আসতে হবে কোথায় না, আমাদের সেই যে সময়, আমরা যে সময় যে ব্যবসাটাতে এন্ট্রি নেব সেটা অ্যাকচুয়ালি কোন পিরিয়ড অফ টাইম। নতুন বছর ঢোকার সঙ্গে সঙ্গে কি আমরা ব্যবসাতে প্রবেশ করব, নাকি আমার জন্মছক অনুযায়ী কোন টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বা এক্সিকিউশন অফ টাইম ফর সাকসেস, অর্থাৎ কোন সময়টাতে শুরু করলে আমি সফলতা পাবো সেই সময়টাতে নিরীক্ষণ করে সেই দিন অনুযায়ী আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনার যে প্ল্যানিং, সেই প্ল্যানিংকে আপনি সঠিকভাবে এক্সিকিউট করতে পারছেন, সঠিক পর্যায়ক্রমিকভাবে তাকে ঠিক তার বাস্তবে রূপ দিতে পারছেন। সঠিক বাস্তবে রূপ যখন দিতে পারবেন এবং সঠিক এক্সিকিউশন যখন হবে তখনই দেখবেন তার থেকে সঠিকভাবে আপনি কিন্তু তার সফলতা পাচ্ছেন। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। আর একবার রিপিট করবেন নামটা। শ্রেয়া দত্ত, হাওড়া থেকে বলছি। শ্রেয়া দত্ত, হ্যাঁ, হাওড়া থেকে। জন্ম তারিখ? হাওড়া থেকে বলছি, হাওড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/9/91। 21 সেপ্টেম্বর 1991। সময় হচ্ছে সকাল 12টা, মানে দুপুর 12টা। জন্মস্থান? হাওড়াতে। 1991 সালে জন্ম। হ্যাঁ, মানে বলা যায় আমার একটু ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। 33 বছর বয়স। হ্যাঁ। সৌভাগ্য দর্পণ আগে দেখেছেন নাকি প্রথম দেখছেন আজকে? না না, আপনার প্রোগ্রাম আমি প্রায় দেখি। কেমন লাগে? ফোন করে অনেক সময় পাই না, তো লাইন আমি অনেকবার চেষ্টা করেছি, তো আজকে আমি করলাম, দেখলাম পেয়ে গেছি। আপনার কেমন লাগে? কথা বলার জন্য আমি ফোন করেছিলাম, কিন্তু আমি পাইনি লাইন। কেমন লাগে? ভালোই লাগে। আপনার দেখে আমার মানে ভালো লাগে, শুনি, তো অনেকবার চেষ্টা করেছি, পাইনি। আচ্ছা শ্রেয়া দেবী, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, 21 তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখকে যদি যোগ করা যায় সেটা হচ্ছে 3, অর্থাৎ 2 আর 1 কে যোগ করলে তা হয়ে যায় একটা সিঙ্গেল নাম্বার, যেটাকে আমরা নিউমেরোলজি ভাষায়, সংখ্যাতত্ত্বের ভাষায় বলি 3। এবং কামিং যে ইয়ার অর্থাৎ যে বছর আসতে চলেছে তার সামগ্রিক করলে পাওয়া যায় 9, অর্থাৎ 3 আর 9 এর কম্বিনেশন। এই 3-9 এর কম্বিনেশন হচ্ছে বৃহস্পতি আর মঙ্গলের কম্বিনেশন, যা কিন্তু এই বছরটার জন্য মোটামুটি ভাবে ভালো। কিছু কিছু ক্ষেত্রে অবস্টাকলস তৈরি করলেও কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার আসবো জন্মছকে। এবং এই 3 সংখ্যা যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে বলা হয় 3 সংখ্যা যারা জাতক জাতিকার হয় তারা কিন্তু যথেষ্ট নিজেদের প্রতি যথেষ্ট কেয়ারফুল থাকে এবং তার পরিবারের প্রতিও যথেষ্ট পরিমাণে কেয়ারফুল থাকে এবং একটা নিয়মানুবর্তিত লাইফ বা একটা শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করতে পছন্দ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে মূলা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে ধনিষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ এখানে কুম্ভ রাশি। বর্তমানে কুম্ভ রাশির শনি 7.5 একটা প্রভাব চলছে, যা কিন্তু আপনার কেরিয়ার ওরিয়েন্টেশন এরিয়া এবং যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে একটা সবসময় অবস্টাকলস তৈরি করছেন। আপনি যে ধরনের কাজই করুন না কেন সবসময় একটা অবস্টাকলস তৈরি হয়। ধনু লগ্ন, লগ্নস্থ রাহু, এবং এখানে শনি 2য় স্থানে বসে রয়েছে, চন্দ্র রয়েছে 3য় স্থানে এবং চন্দ্রের 2য় স্থানে কোনো গ্রহ নেই, অর্থাৎ এখানে একটা ধুরধুরা যোগ তৈরি করেছে, যা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গায় ডিস্টারবেন্সেসকে প্রকাশ করছে। এবং এখানে একাদশপতি শুক্র শনিকে দৃষ্টি দিচ্ছে, ফলে ফাইন্যান্সিয়াল বা পারিবারিক দিক থেকে হেল্প পেলেও যেভাবে আপনি আপনার কেরিয়ারটাকে গোছাতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু তার প্রপার এক্সিকিউশনটা হচ্ছে না। এবং এখানে 10ম স্থানে রবি এবং মঙ্গল এখানে একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ এখানে যা বলা যায় যে আপনার সরকারি চাকরির একটা যোগ রয়েছে, সরকারি চাকরির জায়গা রয়েছে, কিন্তু সঠিক পর্যায়ক্রমিতা অনুযায়ী আপনি বর্তমান সময় কিন্তু সেটাকে কিন্তু এখনো সেই জায়গায় এক্সিকিউট করে উঠতে পারছেন না।
যে মতো করে কেরিয়ারটাকে সাজাতে চাইছেন সেই মতো করে গড়ে উঠছে না, এবং ব্যক্তিগত জীবনেও যথেষ্ট পরিমাণে একটা টানা পোড়েন মাধ্যমে চলছে এবং কোনোভাবেই কোনো কিছুতে এক্সিকিউট করে তুলতে পারছেন না। সবসময় একটা বাধা 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 একটা অবস্টাকলসের মধ্যে চলছে এবং ব্যক্তিগত জীবনটাও কিন্তু একটা অবস্টাকলের মধ্যে রয়েছে। এবং আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো, বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্সেস রয়েছে এবং বৈবাহিক ক্ষেত্রে এগোলে সেক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে তবেই কিন্তু স্টেপ নিতে হবে, তা না হলে কিন্তু ব্যক্তিগত জীবনে কিন্তু অনেকটা সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে। একটু শেয়ার করবেন। ঠিক আছে, ঠিক। যা যা বললাম এগুলো আপনার ক্ষেত্রে কোনোটা প্রভাব ঘটেছে? আপনার কি বিবাহ হয়ে গিয়েছে? না না না। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যেরকম ভাবে চাইছেন সেই মতো করে এক্সিকিউট করে উঠতে পারেননি তো এখনো? না না না, একদম। সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু সেটা প্রপারলি হচ্ছে না, তাই তো? না না না, একদমই হচ্ছে না। এইটার মূল জায়গাটা হচ্ছে এই যে রবি এবং মঙ্গল একটু পীড়িত অবস্থা বসে রয়েছে দশম স্থানে এবং আপনার দশম স্থানটা একটু পীড়িত অবস্থা বসে রয়েছে। এই জায়গাটাকে একটু ভালো করার সঙ্গে রেকটিফাই করুন, তবেই সেখান থেকে তার বেরোতে পারবেন। তা না হলে বারবার ধরে, যখন 33 বছর বয়স, এর পরে একটু নিজের একটু র্যাশনালিটি চিন্তা ভাবনা করতে হবে। আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার পড়াশোনা এখানে আর্টস ওরিয়েন্টেশন নিয়ে হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, এই যে আর্টস নিয়ে পড়াশোনা করার পর 33 বছর বয়স, এরপরেও একটু র্যাশনালিটি যদি আমরা না ভাবি, আফটার 33 ইয়ার্স এর পর থেকে এখনো যদি আমরা কেরিয়ারের দিকে আরেকটু বেশি যত্নশীল না হই, তাহলে কি আর এরপরে কেরিয়ারটা আর কবে হবে? তার কারণ 33 ইয়ার্স এরপর একদম তার টাইম লিমিট একদম কাছে চলে এসছে। এরপরে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট ওরিয়েন্টেড এরিয়াতে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু কখনো হবে না। এই জন্মছকে গভর্নমেন্ট সার্ভিস ওরিয়েন্টেশনের জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গায় কিছু প্রবলেমও রয়েছে। সেই প্রবলেমটাকে যতক্ষণ না সলিউশন করছেন ততক্ষণ পর্যন্ত সেই জায়গা থেকে কিন্তু বেরোতে পারবেন না, বারবার ধরে সেই জায়গা থেকে প্রবলেম তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখন এই যে জানলেন যে 33 ইয়ার্স এজ আপনার গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে যোগাযোগ রয়েছে, কিন্তু এখন আপনার গড়ে ওঠেনি, আপনার প্রবলেমটাকে আপনি জানতে পারলেন, এরপর আপনার স্টেপ কি? হ্যালো, এর পরবর্তী আপনার স্টেপ কি? এরপর আপনি কি করবেন? এটা তো জানা হলো। আমার অনুষ্ঠান আপনি দেখেন এবং আমার অনুষ্ঠান যখন দেখেন তাহলে এটা বলতে পারবো, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। তো এরপরে আপনার স্টেপ কি? দেখুন, আমাকে দেখাতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি যাকে পছন্দ তাকেই আইডেন্টিক্যালি দেখাতে পারেন, তাতে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বসে থাকবেন না। এই বিষয়টাই আপনাদেরকে অনুধাবন করানোর চেষ্টা, যে একটা বিষয়কে জেনে নিলেন তারপর সেটাকে আর আটকে রাখবেন না, সেটাকে তার প্রবলেমটাকে জিইয়ে না রেখে তাকে সলিউশন করার চেষ্টা করুন। কারণ যে কোনো সমস্যারই সমাধান আছে, সেই সমাধানটা যদি হয় তবেই তার সেখান থেকে বেরিয়ে আসার জায়গা পাওয়া যাবে। তা না হলে বা সময় চলে যাবে, বছরের পর বছর পরিক্রান হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের সফলতাকে কিন্তু কখনো খুঁজে পাবো না। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, আমাদের যে আলোচনা ছিল আজকে, যে ব্যবসাকে নিয়ে আমরা বিজনেস ওরিয়েন্টেশনকে নিয়ে আমরা দুটো পর্যায়ক্রমে আমরা এখানে দেখতে পেলাম, যে কি না বিশেষভাবে আমাদের ক্ষেত্রে যে বিশেষ পর্যায়ক্রমিকতা কি। এক, আমরা প্রথমে ওরিয়েন্টেশন কোন ধরনের ব্যবসায় যাব সেটাকে সিগনিফাই করা। সেকেন্ড, আমরা কোন সময় এন্ট্রি নেব, কোন সময় আমাদের ব্যবসাটাকে শুরু করব এবং কোন এরিয়া থেকে আমরা শুরু করব, এই ওরিয়েন্টেশনটাকে আমাদেরকে আগে সেখান থেকে বাঁচতে হবে। থার্ড অফ পয়েন্ট কি, দেখুন, যে কোনো জ্যোতিষীয় ক্ষেত্রে আপনাকে যখন গাইডলাইন করা হবে, তার একটা প্রপার গাইডলাইন মেনে অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনার চলা হয় তবেই কিন্তু আপনি সেখান থেকে সেই এক্সিকিউশন প্রসিডিওর এবং আপনার যে সফলতা সেটাকে কিন্তু খুঁজে পাবেন। তা না হলে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু আপনার সফলতাকে খুঁজে পাবেন না, বারবার ধরে বিভিন্ন ঘোরাটোপের মধ্যে পড়তে হবে। দেখুন, এর পরবর্তী ক্ষেত্রে এই যে 2025 সাল, বিশেষ করে নিউমেরোলজিক্যালি যদি দেখতে পাওয়া যায়, এখানে যদি 1 আর 9 অর্থাৎ 9 বছরে আমরা আসতে চলেছি 2025-এ সামগ্রিক করলে 9, যাদের বেসিক নাম্বার 1 অর্থাৎ যাদের জন্মের তারিখটাকে যোগ করলে 1 পাওয়া যায় বা পুরো জন্ম সংখ্যাটাকে যোগ করলে 1 পাওয়া যায়, তাদের ক্ষেত্রে 1, 2, 3 আর 6 এই যাদের জন্ম তারিখ বা যাদের জন্ম সংখ্যাকে যোগ করলে এই সংখ্যাটা আসে, তাদের ক্ষেত্রে এই বর্তমান বছর কিন্তু এক্সিকিউশন লেভেল কিন্তু ভালো এবং তাদের ক্ষেত্রে এন্ট্রি করবার জন্য 2025 সাল বেশ ভালো। এবার আসবো আমরা 9, যাদের অর্থাৎ জন্ম সংখ্যাও 9 এবং বর্তমান বছর 9 আসছে। এই জন্ম সংখ্যা যাদের 9 অর্থাৎ যাদের 27 তারিখ জন্ম, 18 তারিখ জন্ম, যাদের 9 তারিখ জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এই 9 কম্বিনেশনটা মঙ্গলের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন হলেও এই বছরটা কিন্তু যাদেরকে যথেষ্টভাবে কেয়ারফুল থাকতে হবে এবং কোনো বিশেষ ক্ষেত্রে
বিশেষভাবে মাথা গরম করে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না। এই জায়গাটাকে বুঝে তবেই কিন্তু আমাদের এক্সিকিউশনটাকে এগোতে হবে, তা না হলে কিন্তু আমাদের বিশেষভাবে প্রবলেমে ওরিয়েন্টেশনের মধ্যে পড়তে হবে। এরপরে থাকে গেল আমাদের 4 নম্বর সংখ্যা, যাদের জন্ম তারিখ জন্ম সংখ্যাটাকে যোগ করলে পাওয়া যায় 4 অথবা 5, 7 আর 8। এই ওরিয়েন্টেশন যাদের ক্ষেত্রে রয়েছে 4, 7 আর 8, 4, 7, 8 এদের ক্ষেত্রে বর্তমান বছরের কোনো স্টার্টআপের ক্ষেত্রে বর্তমান বছরটা খুব একটা কিন্তু সুটেবল নয়। কিন্তু যদি কোনো স্টার্টআপ করতে হয় আফটার জুন মাসের পর থেকে স্টার্টআপ করবেন এবং প্রপারলি একটা এক্সিকিউশন অফ প্ল্যান, এবং সেই প্ল্যান ছাড়া কিন্তু কোনো করবেন না, এবং অবশ্যই প্রপার গাইডলাইন নিয়ে করবেন। এবার আসবো 5 এর ক্ষেত্রে মডারেট এরিয়া, অর্থাৎ এই বছরটা একটা মডারেট অর্থাৎ মাঝামাঝি যাবে, এবং যে কোনো বিজনেস ওরিয়েন্টেশন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ওরিয়েন্টেশনের জায়গা যাচ্ছে। এটা গেল আমাদের নিউমেরোলজিক্যালি। এবার আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যাতেও কিন্তু আমাদের সেকেন্ড বন্ধুকে নিয়ে কিন্তু আমরা আলোচনা ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কসবা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? সৌমিল দাস। সৌমিল দাস। হ্যাঁ। সৌমিলের জন্ম তারিখ? 17 মে 1978। 17th মে 1978। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? জন্ম 12টা 1 মিনিট, কলকাতা। দুপুরবেলা না রাতের বেলা? না, দুপুরবেলা। 12টা 1 মিনিট, দুপুরবেলা। 12টা 1, কলকাতা। হ্যাঁ, কলকাতা জন্ম। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি সব অনেকদিন ধরেই দেখছি, ভালো লাগে, ওই জন্য আজকে অনেকদিন পর লাইনে পেলাম। তা কেমন লাগছে? ভালো? হ্যাঁ, ভালো লাগছে বলেই তো ফোন করলাম। এখান থেকে যে যে উপাচারগুলো বলা হয় সেগুলো কখনো করে দেখেছেন? হ্যাঁ, করে দেখেছি, কিন্তু উপকার পাচ্ছি না। পাচ্ছেন না? না। কিভাবে করে দেখেছেন? কোন ধরনের উপাচার আপনারা করেছেন? এখন আমার ছেলের সম্বন্ধে একটু বলুন না। তার মানে আপনি এখনো উপচার এখনো করে ওঠা হয়নি, তাই তো? কি সবে করেছি তো, এখন ওই উপকার পাই। তাহলে আগে থেকেই বলে দিলেন কি করে যে উপকার পাচ্ছেন না? এটা ভুল হয়ে গেছে, তাই না? একটা উপাচারে আমি আমার অনুষ্ঠানে কখনোই বলি না, আমি কোনো অনুষ্ঠানে কখনো বানিয়ে বানিয়ে কোনো কিছু এখানে তথ্য দিই না, যা শাস্ত্রীয় তথ্য তাই আপনাদের দিই, এবং বারবার ধরে এখানে প্রমাণিত যে সেখান থেকে উপকার পাওয়া যায়। এবং আমি আমার অনুষ্ঠানে বলি না যে একটা উপাচার করলেই সেখান থেকে 100% সলিউশন হয়ে যাবে। সেই উপাচারটার জন্য একটু সময় দিতে হবে, এবং তার সঙ্গে বাস্তু এবং তার সঙ্গে দশা অন্তর্দশা একটা এফেক্ট থাকে, এবং তার থেকে 10 to 15% এর প্রবলেমই পাওয়া যায়, সলিউশনই পাওয়া যায়, এছাড়া আর কিছু পাওয়া যায় না। তার জন্য জন্মছকের সংস্কারের প্রয়োজন থাকে। এখানে যা পাওয়া যাচ্ছে সৌমিল বাবুর লগ্ন পাওয়া গেছে মঘা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে, সেটাও পাওয়া গেছে এখানে পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ এবং কেতু দ্বারা এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই যে মঘা নক্ষত্রে এবং লগ্নস্থ শনি, অর্থাৎ ছেলে খুব লেজি, যে কাজই করে সেই কাজের জন্য সবসময় আটকে যায়, এবং এখানে শনি মঙ্গল যুক্ত অবস্থায় বসে রয়েছে, যে শনি চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে, এটা পুনর্ফু দোষ তৈরি করেছে। এই যে পুনর্ফু দোষ যখন তৈরি হয়, তাহলে জীবনে যে কোনো ধরনের উন্নতির ক্ষেত্রে বাধা, কাজের ক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে, এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে বাধা, এবং নিজের সময়কে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এবং সমস্ত গ্রহগুলোই রাহু এবং কেতুর আন্ডারে চলে গিয়েছে, যার ফলে একটা কালসর্প দোষ তৈরি করেছে, এবং একটা নেগেটিভ কালসর্প দোষ, যা কিন্তু সবসময় একটা বাধা তৈরি করছে। এবং এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে যে শনি এবং রাহুর যে কম্বিনেশনটা, এখানে কিন্তু একটা আপনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গায়, ডেভেলপমেন্টের জায়গায় ফাইন্যান্সিয়াল কিন্তু ডিক্লাইন করছে, অর্থাৎ সার্বিকভাবে আর্থিক জায়গা ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করছে। একটু শেয়ার করবেন? ওর কি 7.5 চলছে? ওর কোনো 7.5 প্রভাব এই মুহূর্তে চলছে না, কারণ লগ্নের সপ্তম স্থানে এখন শনি অবস্থান করছে। আপনাকে কি কেউ বলেছে যে 7.5 চলছে? কারণ ওর এখানে যা পাওয়া যাচ্ছে লগ্ন হচ্ছে লগন চাঁদা। এই যে লগন চাঁদা যাদের হয় তাদের জীবনে অবস্টাকলস বারবার ধরে আসে, এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে যে বাধার মূল কারণ এখানে স্যাটার্ন অর্থাৎ শনির যে দৃষ্টি দশম ভাবে পড়ছে, শনির দৃষ্টি দশম ভাবে পড়ছে, যা আমাদের কর্মস্থান, যেটা ওকে ডেভেলপ করতে দিচ্ছে না। আশা করি বুঝতে পারছেন জায়গাটা, যে কেন জায়গাটা প্রবলেম হচ্ছে।
এই যে প্রবলেমগুলো এর আগে কারোর সঙ্গে কথা বলেছেন? না না না। এটা এই যে জানলেন, এরপর এটাকে সলিউশন করতে হবে। যদি এটাকে সঠিক সমাধান করা যায় তবেই এখান থেকে ইমপ্রুভাইজেশন হবে, তা নাহলে এই যে কাল সর্বদোষের নেগেটিভ অ্যাপ্রোচ এবং এই যে পুনর্ফু দোষ, যা কিন্তু এই যে 78 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় যে বর্তমান সময়ে 46 বছর বয়স, 46 বছর বয়সেও সাকসেস পাচ্ছে না, কর্মের ক্ষেত্রে সমস্যা, ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা টানাপোড়েন চলছে, তাই না? এই যে জায়গাটাকে যদি না সলিউশন করা যায় তাহলে কিন্তু আরো সময় যত এগোবে আরো কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো জিনিসকে একটু ধৈর্য সহকারে ভক্তি সহকারে করবেন, তাহলেই দেখবেন সেখান থেকে তার উপকার পাবেন। কিন্তু একটা উপাচার করলেই সেখান থেকে 100% রেজাল্ট পাওয়া যায় না। তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানের দরকার, এবং যে জায়গাটাতে সমস্যা তার যদি সঠিক ঔষধ পড়ে তাহলে দেখবেন সেখান থেকে তার উপশম হবেই। আপনার যদি ব্যথা হয় তাতে যদি একটা নরমাল পেন কিলার খান, কিন্তু আপনার হাড়টা ভেঙে গিয়েছে, তাতে কি আপনার ব্যথা অল্প সময়ের জন্য 30 মিনিটের জন্য কমবে, কিন্তু তারপরে সেই ব্যথাকে আবার চাকার দেবে। তো তার জন্য কি দরকার? সঠিক তার জায়গায় তাকে প্লাস্টার করতে হবে, তারপর সেখানে প্রপার তার মেডিসিন দিতে হবে এবং তাকে প্রপারলি গাইড করতে হবে। সেরকম অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের জন্মছকের সংস্কারের দরকার। তার সেই সংস্কার করে তাকে তার প্রপার গাইডলাইন অনুযায়ী যদি চলে তাহলেই কিন্তু ইমপ্রুভাইজেশন হবে। তা না হলে এই জন্মছকের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় 56 ইয়ার্স এর পর থেকে কিন্তু শারীরিক জায়গায় কিন্তু প্রবলেমের জায়গাটা আরো বেশি পরিমাণে হবে, এবং বর্তমান সময়ে ও কিন্তু অনেক মানসিকভাবে চঞ্চল হয়ে যাচ্ছে, তাই না? এই জায়গাটা ভালো কারোর সঙ্গে দেখিয়ে এই জায়গাটাকে রেকটিফাই করুন, এবং প্রতি সপ্তাহে শনিবার যে কোনো মাতৃমন্দিরে একটা জবার মালা দিন। এই কাজটা করুন, তাহলেই দেখবেন এখান থেকে ইমপ্রুভাইজেশন পাবেন। কিন্তু সংস্কার না হলে এখান থেকে ইমপ্রুভাইজেশন পাবেন না। কাল সর্প দোষ আছে। দেখুন, আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা ছিল যে আমাদের এই বিজনেস ওরিয়েন্টেশনকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আজকে আপনাদের জন্য আমি একটা সুইচ ওয়ার্ডস বলবো, বিশেষ করে যারা বিজনেসটাকে ডেভেলপও করতে চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে একটা নিজের ইমপ্রুভাইজেশন চাইছেন। এই ইমপ্রুভাইজেশনের ক্ষেত্রে যারা চাইছেন তারা এই বিজনেস এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে 2025 সালে আগে শুরু করুন 88050692। এই সংখ্যাটাকে ব্লু ইঙ্ক পেন দিয়ে আপনার লেফট সাইডে লিখে রাখুন, অথবা আপনি যে কোনো একটা পরিষ্কার গ্লাসে তার মধ্যে লিখে রেখে জলটাকে পান করুন। এটাকে রেগুলারলি করতে পারবেন। এটাকে যদি রেগুলারলি করতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো প্রতিহত হতে পারছে। এবং বর্তমান বছরে বিশেষ করে মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি, এদের ক্ষেত্রে নতুন এন্ট্রি বা ডেভেলপমেন্ট নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে প্রপার স্টেপ নেবেন। তা না হলে কিন্তু বর্তমান আগামী পরবর্তী বছরটা কিন্তু খুব একটা সুটেবল নয় ফর দ্য বিজনেস অফ ওরিয়েন্টেশন। যে সেক্টরে রয়েছেন সেই সেক্টরটাকে প্রপারলি একটা অ্যানালাইজ করে এগোনোর চেষ্টা করুন, এবং প্রপারলি একটা অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন অনুযায়ী চলুন। এবং যে রাশিগুলির কথা বললাম তারা মোটামুটিভাবে জুলাই এবং অগস্ট মাসের পর থেকে যদি তারা নতুনভাবে এন্ট্রি নিতে পারেন বা ডেভেলপমেন্টের প্রসেস করেন, কিন্তু অবশ্যই একটা অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইনের পরে, তাহলেই দেখবেন সেখান থেকে ইমপ্রুভাইজেশন পাবেন। কিন্তু তার জন্য একটা প্রপার স্টেপ নিতে হবে। কিন্তু 2025 সালটা এই রাশিগুলোর জন্য তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়, তাদের ক্ষেত্রে একটু ওরিয়েন্টেশন। বাকি রাশিগুলোর ক্ষেত্রে ইমপ্রুভাইজেশনের জায়গা থাকছে, কিন্তু একটা প্রপার এক্সিকিউশন অফ প্ল্যানিং এবং আমাদের যে ব্যবসার যে কারগ্রহ বুধ, এই বুধকেও কিন্তু তার পজিশনিংটা দেখার প্রয়োজন রয়েছে। তার কারণ আপনার জন্মছকের যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশন অনুযায়ী কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সেই কারণের জন্য নিজের বিজনেসকে একটা সুটেবলি জায়গা থেকে প্রতিষ্ঠা করতে হলে তার জন্য একটা প্রপার ইন্ডিকেশন দরকার, প্রপার এক্সিকিউশন দরকার, এবং সেই প্রপার এক্সিকিউশনের জন্য আপনাকে একটা মেথডিক্যালি প্রসেসে চলতে হবে, এবং সেই মেথডিক্যালি প্রসেসে আপনি যখন চলবেন তাহলেই কিন্তু আপনার সেখান থেকে বেরিয়ে আসবেন। আজকের যে ম্যাজিক আপনাদের যে সুইচ ওয়ার্ডসটা বললাম, এতে আপনাদের এই অনুষ্ঠানে পরে এটাকে ব্যবহার করলে আপনারা এখান থেকে তার অনেকটাই উপকার কিন্তু পেতে পারেন। দেখুন, এই যে ম্যাজিক্যাল ওয়ার্ডস, এই যে সুইচ ওয়ার্ডস, এটা ইজ এ ম্যাজিক্যাল ওয়ার্ডস। এটা নিয়ে অনেকেই অনেক সমালোচনা করতে পারে, এরপরে অনেক সমালোচনা, অনেকে এটাকে নিয়ে অনেক সংখ্যা টংখ্যা বলে ব্যাখ্যা দিতে পারে। দেখুন, বিষয়টা কি বলুন তো, আমি পিএইচডি করিনি বলে পিএইচডি বিষয়টাই পৃথিবীতে আসেনি বা হতে পারে না এরকম নয়। কেউ যদি জেগে জেগে দিবা স্বপ্ন দেখে বা স্বপ্ন দেখতে থাকে, তাকে কি আর কি বলা যায়। দেখুন, আমার কলেজে এন্ট্রি আমি প্রবেশদ্বারে পৌঁছতে পারিনি বলে যে ইউনিভার্সিটিতেও যেতে পারবে না
এরকম যদি কেউ ভেবে নেয়, এরকম তার যদি মানসিকতা হয়, সেটা তো তার ব্যক্তিগত প্রবলেম, এখানে কারো কিছু করার থাকে না। যে এক্সিকিউশন প্রসেস এবং যে নাম্বার অফ টার্ম কোয়ান্টামটা বললাম, এই অনুযায়ী তাদের ক্ষেত্রে যদি এক্সিকিউট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিজনেস ওরিয়েন্টেশনের জায়গা অবশ্যই হবে। কিন্তু অবশ্যই একটা জন্মছকের অ্যানালিসিস করে তবেই তার জন্মছককে, নিজের বিজনেসকে এক্সিকিউট করুন, এবং যে সুইচ নাম্বারটাকে বললাম সেই সুইচ নাম্বারটাকে জীবনে ব্যবহার করুন, তাহলেই দেখবেন সেখান থেকে ওরিয়েন্টেশন কিন্তু পেতে পারবেন। এবং আজকের সময় তো একদম কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।